ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। আপার প্রাইমারি ছাত্রছাত্রী যারা রয়েছে, অর্থাৎ লক্ষ্য যাদের আপার প্রাইমারি, তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বার্তা এটাই যে মাসের পর মাস পেরিয়ে গেছে, নোটিশ আসেনি। তো এবার স্যার আমাদের কি করণীয়? তো ভালো করে দেখো যে আমরা এসএলএসটি সময় আমরা যে পরীক্ষা যেটা দেখলাম, সেই পরীক্ষার সময় যে নোটিশ এবং পরীক্ষা এই মাঝের গ্যাপ কতটুকু ছিল তোমরা নিজেরাই বলবে। এবং তার সাথে সাথে আরো জিনিস যেগুলো দেখি যে কিভাবে রুটিন স্ট্র্যাটেজি সেট করব। ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করে যে আমরা পড়বো কিভাবে, কোন বই বা কি স্ট্র্যাটেজি, কি রুটিন, কোন জায়গা থেকে আমরা শুরু করব, কোন কোন টপিকের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এখানে দেখো আজকের এই ভিডিওতে সবচেয়ে বেশি যে সমস্ত টপিকের উপরে আলোচনা করা হবে সেটা হচ্ছে যে আপার প্রাইমারি ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিভাবে প্রিপারেশন নেবে এবং নোটিশই বা কবে আসবে, এই সমস্ত প্রশ্নের উত্তর একদম এখানেই পেয়ে যাবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। যে নোটিশের অপেক্ষায় যারা রয়েছে তাদেরকে আমি বলবো যে নোটিশের অপেক্ষায় থাকা ভালো, কিন্তু তার সাথে সাথে প্রস্তুতি নেওয়াটা আরো বেশি ভালো। অনেকে প্রশ্ন করে থাকে যে স্যার বইপত্র গুটিয়ে রেখেছি, পড়তে একদমই ভালো লাগছে না, নোটিশ দিলে তারপরেই স্যার পড়া শুরু করব। তাহলে ভালো করে দেখো, মাস পেরিয়ে গেছে, হতাশা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার, এটা ঠিক, কিন্তু তার সাথে সাথে পড়াশোনা চালিয়ে যাওয়াটাও কিন্তু একটা তোমার জরুরি কর্তব্য। আমরা এসএলএসটির সময় দেখলাম, যে সরকারি থাকুক না কেন, এসএলএসটির সময় এবং পরীক্ষার মধ্যে গ্যাপ কতটুকু, এবং সেখানে ছেলেমেয়েরা দিন রাত এক করে কিন্তু পড়েছে। তারপরেও কিছু ছেলে মেয়ে প্রতিযোগিতা থেকে ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে। কারণ কি? কারণ তাদের সঠিক স্ট্র্যাটেজি ছিল না। তারা মনে করেছিল যে এসএলএসটি সিলেবাস যেমন সমুদ্রের মতো, ঠিক তেমনই ভাবে আপার প্রাইমারি সিডিপি থেকে শুরু করে একদম 150 মার্কের টেট এবং তারপরে যদি 25 মার্কের সাবজেক্টিভ পরীক্ষা হয়, তাহলে তার পুরো সিলেবাসটা যোগ করলে এসএলএসটি থেকেও কম কিছু নয়। তাই পড়াশোনা নোটিশের অপেক্ষায় যদি ঝুলে থাকে, তাহলে কিন্তু সেই ভবিষ্যৎ সেরকমই ভাবে আমাদের তৈরি করবে আমাদেরকে। তাহলে সময়ের গুরুত্ব তোমাকে কিন্তু দিতে হবে। তাহলে ভ্রান্ত ধারণা এটাই যে এখন আমি পড়বো না, নোটিশ আসলে তারপরেই পড়বো, এটা কিন্তু সম্পূর্ণভাবে বিপজ্জনক এবং ভুল ধারণা। তাহলে এটাই সত্যি যে আমরা রেস থেকে ধীরে ধীরে কিন্তু ছিটকে যাচ্ছি। কেমন করে? দেখো যে রেল থেকে যেদিন নোটিশ বেরোবে সেদিন কিন্তু কয়েক লক্ষ পরীক্ষার্থী দিন রাত এক করে কিন্তু পড়াশোনা শুরু করবে। তারই মাঝে তোমাকে কিন্তু আলাদা করে নিজেকে একটা তৈরি করতে হবে। সেটা কিভাবে তৈরি হবে, সেজন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তো পড়াশোনা যারা অলরেডি করছো আর যারা পড়াশোনা করছো না, তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু এই যে প্রতিযোগী 10 লক্ষ প্রতিযোগী, সেটার ভিড়ে কিন্তু তুমি হারিয়ে যেতে পারো। তাই নোটিশের যেদিন আসবে সেদিন 10 লক্ষ পরীক্ষার্থী সে আপার প্রাইমারি পাওয়ার জন্য দিন রাত এক করে যারা পড়বে, তাদের শেষ হাসিটা কিন্তু তারাই হাসবে। তো সাধারণ শিক্ষার্থী প্রকৃত শিক্ষার্থীর মধ্যে পার্থক্য কিভাবে থাকবে? দেখো, নোটিশের অপেক্ষায় বসে রয়েছি, হতাশা, স্যার কবে, আমি আর নিজে থেকে পড়তে পারছি না, স্যার আমরা মোটিভেশন পাচ্ছি না। মোটিভেশন তোমাকে সফলতার পথে নিয়ে যাবে যদি তুমি কনসিস্টেন্সি তোমার মধ্যে থাকে। কনসিস্টেন্সি তোমার মধ্যে রাখতে হবে। যেমন সিলেবাসের বিশালতা, প্রকৃত প্রতিযোগী কি হয়, সিলেবাসের বিশালতা কিন্তু বোঝে। এই জায়গাটায় কিন্তু সিলেবাসের বিশালতা কিন্তু তারা বোঝে এবং প্রস্তুতি চালিয়ে যায়, দুর্বল বিষয়গুলো নিখুঁত করার কাজে লাগায়। অর্থাৎ যে বিষয়গুলোতে দুর্বল রয়েছে, মনে করো কেউ ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট, তার জেনারেল স্টাডিজে খামতি রয়েছে, তো সেই বিষয়গুলো দুর্বলতাগুলো পূরণ করা, এটা তো খারাপ কথা নয়, এটা তো অন্যায় কাজ নয়। তাহলে নোটিশ যতদিন না আসছে ততদিন যদি আমরা দুর্বল বিষয়গুলো মেকআপ করতে থাকি, তাহলে ভবিষ্যতে লাভটা তো আমাদেরই হবে। শেষ হাসিটা কিন্তু তারাই হাসবে যারা পরিচিতভাবে গুছিয়ে এই পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। একটা জিনিস তোমাদেরকে আমি বলে থাকি যে একটা খরগোশ এবং কচ্ছপের সেই ছোট্টবেলার গল্পটা কি মনে পড়ে? যে খরগোশ তার গতির জন্য কচ্ছপের কাছে বারবার অহংকার করত এবং কচ্ছপ
একদিন চ্যালেঞ্জ করেই বসলো, চলো একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। তো শেষ পর্যন্ত জিতলো কে? কচ্ছপ জিতলো। মাঝের ঘটনাটি তোমাদের জানা। তার অহংকার, তার গতির সবলতা, অর্থাৎ আমরা পড়ে নেব, অর্থাৎ আমরা নোটিশের পরে আমরা সিলেবাস, যতটুকু সিলেবাস আছে পেডাগোগি তো কোনো সমস্যা নেই, পড়ে নেব, এই ধরনের যে কথাবার্তাগুলো, এই ধরনের যে মানসিকতাগুলো, সেগুলো দূরে সরিয়ে রেখে যদি আমরা ধীরে ধীরে পড়তে শুরু করি, ওই 10 লক্ষ পরীক্ষার্থীও কিন্তু তোমার মতো ভাবছে যে আমিও নোটিশের সময় পড়ে নেব। তো তোমার যে প্রিপারেশন লেভেল থাকবে, বাদ বাকিদেরও প্রিপারেশন লেভেল সেম থাকবে, তাহলে তুমি কিভাবে ওদের থেকে আলাদা হয়ে যাবে? সেজন্য তোমাকে দরকার কনসিস্টেন্সি। অর্থাৎ যে কচ্ছপের কনসিস্টেন্সি হাই ছিল, খরগোশের কনসিস্টেন্সি 0 ছিল। তারা সে স্পিড নিয়ে অহংকার করত, এই স্পিড নিয়ে অহংকার করতো না, কিন্তু ধীর গতির জন্য সে কিন্তু কনসিস্টেন্সি নিয়ে দৌড়ানোর জন্য চেষ্টা করেছে। এই জন্য যে এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, যে আমরা ধৈর্য সহকারে কিভাবে আমরা প্রথম থেকে পড়তে পড়তে একদম শেষ পর্যন্ত যাব, অর্থাৎ এই সিলেবাসটুকু, এই পড়াশোনাটুকু কিভাবে নিজের অভ্যাসে পরিণত করব। যদি আমরা এখান থেকে কিছু প্রশ্ন দেখি, দেখো শিশু প্রথমে পুরো হাত নাড়ায়, তারপর আঙুল দিয়ে পেন্সিল ধরে, এটা কোন নীতির উদাহরণ? কেউ কি পারবে? কমেন্টে জানাও যে শিশু প্রথমে পুরো হাত নাড়ায়, এটা সিডিপি থেকে প্রশ্ন, যে তারপর আঙুল ধরে, এটা কোন নীতির উদাহরণ? বিকাশের অনেক নীতি রয়েছে, তার মধ্যে কোন নীতির উদাহরণ? এটা কোন নীতির উদাহরণ? একদম সেটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল বিকাশের ধারা। অনেকে অপশন এ, অপশন বি, অনেক সি করবে, কিন্তু প্রক্সিমোডিস্টালটা কি? যে দেহের কেন্দ্র থেকে পরিধি বা প্রান্তের দিকে যায়, অর্থাৎ বিকাশ আমাদের দেহের কেন্দ্র থেকে পরিধির দিকে যায়। অর্থাৎ কোনো একটা শিশুর সামনে যদি আমরা কোনো চকলেট বা পেন দিই, সে সারা শরীর বা হাত দিয়ে সেটা ধরতে যায়, কিন্তু যখন ধীরে ধীরে বড় হয় সে শুধুমাত্র একটা হাত এবং আঙুল ব্যবহার করে থাকে। এটাই হচ্ছে প্রক্সিমোডিস্টাল নীতি, যেখানে শিশু প্রথমে পুরো হাত নাড়ায়, তারপর আঙুল দিয়ে পেন্সিল ধরে। এটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। আর সেফালোগ্রাফ তো সবাই জানো, যারা জানো না তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখবে, তার সাথে সাথে চেষ্টা করবে প্র্যাকটিস অথবা ফাউন্ডেশন অথবা দুটোই ব্যাচ নিতে, তাহলে এই বিকাশের যে ফাউন্ডেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। একটি শিশু প্রথমে কোনো জিনিস ধরতে 2 হাত ব্যবহার করে, পরে 1 হাত দিয়ে ধরে, এটা কোন নীতি? কোন নীতি? অনেকে বলবে স্যার এটা তো তাহলে প্রক্সিমোডিস্টাল না, প্রক্সিমোডিস্টাল না, এই জায়গাটাতে গল্প, যেটা হচ্ছে যে সাধারণ থেকে বিশেষের নীতি। অর্থাৎ শিশু প্রথমে জিনিস ধরতে গেলে প্রক্সিমোডিস্টাল নীতি ব্যবহার করে থাকে, অর্থাৎ শিশু প্রথমে পুরো হাতটাকে ব্যবহার করছে, অর্থাৎ সাধারণ নীতি ব্যবহার করছে, এবং শেষে ধীরে ধীরে স্পেসিফিকের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ সে পেন ধরার জন্য পুরো হাত নয়, পুরো বডি নয়, দুটো আঙুল ব্যবহার করছে। এটাকে বলা হচ্ছে সাধারণ থেকে বিশেষের দিকে নীতি। 2 হাত দিয়ে কিছু ধরাটা একটা এলোমেলো বা সাধারণ আচরণ, এবং এর সাথে যখন স্পেসিফিক অঙ্গ যুক্ত হচ্ছে তখন সেটা বিশেষ আচরণ হয়ে যাচ্ছে। তাহলে এক্ষুনি যদি পরীক্ষার প্রশ্ন হয়, এক্ষুনি যদি পরীক্ষা কন্ডাক্ট হয়, সরকারের ক্ষমতা রয়েছে, এবিলিটি রয়েছে, হতেই পারে। সরকার পরিবর্তন হয়েছে, তোমরাও কি পরিবর্তন, নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারছো? যদি আনতে না পারো তাহলে বুঝবে আপার প্রাইমারি কেন, যদি এই 2-3 বছরে কোনো নতুন রিক্রুটমেন্ট হয় তার জন্য তুমি প্রস্তুত না, তাহলে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। এক্ষুনি যদি পরীক্ষা হয় আপার প্রাইমারির, সেক্ষেত্রে তুমি কি 100% প্রস্তুত? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি রিভিশন চালিয়ে যেতে পারেন, অর্থাৎ তোমরা রিভিশন চালিয়ে যেতে পারো। আর যদি না হয়ে থাকে তাহলে দুর্বলতা কাটানোর কিন্তু এটাই সঠিক সময়। এখনো টাইম আছে, মানে কি নিজেদের যে দুর্বল জায়গা রয়েছে সেগুলোকে কাটিয়ে ওঠার একটা সুবর্ণ সুযোগ এটা। এত ধীর স্থির ভাবে পড়তে নোটিশের সময় অন্তত পারবে না, কারণ কি নোটিশ বেরোনোর সময় থেকে 2-3 মাস সাধারণ সময় থাকে, তখন নতুন টপিক পড়বে নাকি যারা প্রিপারেশন নিয়েছিল তারা কিন্তু রিভিশন চালাবে সেটার উপরে, আর তুমি নতুন টপিক নিয়ে পড়বে, নতুন নোটস জোগাড় করবে। নোটস জোগাড় করতে 2 মাস, পরীক্ষার
আর 1 মাস বাকি, রিভিশনও হবে না, অর্ধেক শেষও হবে না, তুমি পুরোপুরি ভাবে 20% প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবে। কঠিন বিষয়গুলো মজবুত করতে নিজেকে 100% প্রস্তুত করার মানে সুবর্ণ সুযোগ এটা। তাই যদি ভালো করে নিজেকে প্রস্তুত করতে হয় তাহলে নিজের ফাউন্ডেশনটা ভালো করতে হবে। ফাউন্ডেশন মানে আমরা যে জিনিসগুলো আমরা পরীক্ষার সময় টেটের 150 মার্কের মধ্যে দেখতে পাবো, সিডিপি, ইংলিশ, বাংলা, সোশ্যাল স্টাডিজ, তো সেক্ষেত্রে যে ফাউন্ডেশন গুলো রয়েছে অর্থাৎ পেডাগোজিক্যাল দিক থেকে যদি সোশ্যাল স্টাডিজ এর কোশ্চেন গুলো দেখি, যদি সিডিপির কোশ্চেন গুলো দেখি, যদি ইংলিশ বাংলার যে লাস্ট 15 মার্কের পেডাগোজিক্যাল কোশ্চেন গুলো দেখি, এগুলো কোনো হঠাৎ মুখস্থ বিদ্যা নয়। এগুলোর জন্য তোমার স্ট্রাকচার দরকার, ফাউন্ডেশন দরকার, সিলেবাসের গভীরে গিয়ে প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতি যখন হবে তখন কিন্তু এটাই 90%, অর্থাৎ ফাউন্ডেশনটাই 90%, এবং ওপর কিছু কিছু টপিক রয়েছে পেডাগোজিক্যাল দিক থেকে সেটা মুখস্থ লাগে, সেটা 10%। সাধারণ প্রস্তুতি যারা নোটিশ বেরোনোর পর পড়বে সাধারণত এই 10% তারা কিন্তু আটকে থাকে এবং অধিকাংশ ভুল কিন্তু তারা করে থাকে। তাই সময় নষ্ট না করে যদি নিজেদের আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা শুরু করতে পারো তাহলে তোমাকে আলাদা করা যাবে সমস্ত পরীক্ষার্থীদের কাছ থেকে। করা যাবে এই কারণ কি তোমার ফাউন্ডেশন প্লাস স্ট্রাকচার দুটোই রয়েছে। তাই সিলেবাস প্রস্তুতি বলো বা নোটিশ আসবে কবে আসবে বা তারপরে পড়াশোনা শুরু করবে, সবই সিদ্ধান্ত এখন তোমাদের হাতে, কারণ ভবিষ্যৎ তোমার। তাই পরীক্ষা তোমাকেই দিতে হবে, সফলতার চূড়ান্ত সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তাই সময় নষ্ট তুমি কি করবে, নাকি এখনই পড়াশোনা শুরু করবে, বা তোমার দুর্বলতার যে সমস্ত জায়গাগুলো দুর্বল রয়েছে সেগুলো প্রস্তুতি শুরু করবে, কোন দিকটা তুমি বেছে নেবো সেটা তোমার সিদ্ধান্ত, অবশ্যই তোমার সিদ্ধান্ত। এবারে আমরা বলে থাকি যে আমাদের পেইড ব্যাচ আপার প্রাইমারির আর্টসের প্র্যাকটিস ব্যাচ রয়েছে। প্রাইস হচ্ছে দেখো 910 টাকা, একদম রিজনেবল প্রাইস রয়েছে। এছাড়া আপার প্রাইমারি আর্টস এর ব্যাচ রয়েছে, ফাউন্ডেশন ব্যাচ 1080 টাকা, যেটা পুরোপুরি থিওরি প্লাস এমসিকিউ করানো হয়, এখানে প্র্যাকটিস করানো হয়, তার সাথে সাথে কোশ্চেনের ব্যাখ্যা, মক টেস্ট রয়েছে, এখানেও মক টেস্ট রয়েছে। তোমাকে পরিপূর্ণভাবে তৈরি করে দেওয়ার জন্য এই ব্যাচ কিন্তু রয়েছে। প্র্যাকটিস ব্যাচ আপার প্রাইমারি টেট টেস্ট সায়েন্স ব্যাচের প্রাইস দেখো, এবং তার সাথে সাথে ফাউন্ডেশন ব্যাচের সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ 1200 টাকা প্রাইস রয়েছে। এবং আমাদের টেট এক্সাম যেটা 1 to 5 পর্যন্ত টেট পরীক্ষায় বসতে চাও তাদের এই রেকর্ডেড ব্যাচ তারা নিতে পারো, ফাউন্ডেশন ব্যাচ, এবং পুরোপুরি সিলেবাস কমপ্লিট করে দেওয়া রয়েছে। তাই অবশ্যই সঠিক গাইডেন্স তোমাদেরকে দরকার হবে। আমি প্রথমেই বলেছিলাম যে কি পড়বো, কেমন ভাবে পড়বো, কোন স্ট্র্যাটেজিতে চলবো, কিভাবে আমার দুর্বলতাগুলো কাটাবো, সেই সমস্ত রুটিন মেনে যদি পড়াশোনা করতে হয়, সঠিক জায়গায় তুমি দেখছো এবং সঠিক জিনিসটাই তুমি দেখছো, তাহলে আজই তুমি আমাদের পেইড ব্যাচে অবশ্যই যুক্ত হবে। পেইড ব্যাচে যুক্ত হতে গেলে তোমাকে অবশ্যই TWS একাডেমি অ্যাপ ইনস্টল করতে হবে। TWS একাডেমি অ্যাপ ইনস্টল করলে এবং সেখানে রেজিস্টার করলে পেইড কোর্সের ভিতরে এই WB টেট ব্যাচের ফোল্ডারের ভিতরে তুমি এই ব্যাচগুলো খুঁজে পাবে। তাই সবাই যদি একসাথে পড়াশোনা শুরু করো তাহলে কিন্তু সফলতার একটা আলো তোমরা কিন্তু দেখতে পাবে। আমি বারবার বলছি, গুরুত্ব দিয়েই বলছি যে চেঞ্জ হয়েছে সরকার, তোমাকেও চেঞ্জ হতে হবে। পড়াশোনা এবং প্রস্তুতি কনসিস্টেন্সি রাখতে হবে আগামী 2-3 বছর। চলো সবাই শুরু করো, সুস্থ থাকো, পড়াশোনা চালিয়ে যাও।